আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে মেথি মৌরির জল ডেলি দিদি খাওয়া যায় কিনা। আমি তো ডেলি এখন মেথি মৌরির জল মেয়েকে খাওয়াচ্ছি, হাজব্যান্ড আমরা সবাই খাচ্ছি, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর মেয়ের এক্সাম চলছে, হাজব্যান্ডের প্রেশার পড়েছে কাজে, কোনো অসুবিধা নেই। তবে তোমাদের যদি ঠান্ডা লাগার ভাব থাকে, অনেকে তো ঠান্ডা লেগে যায় অল্পতে, তারা ডেলি খাবে না, তারা সপ্তাহে 3 থেকে 4 দিন কিন্তু খেতেই পারো, ঠিক আছে? এটা কোনো সাইড এফেক্ট নেই, তোমরা সবাই খেতে পারো। তবে যাদের ঠান্ডার দাগ তারা কিন্তু এটা মেনটেন করবে, ডেলি খাওয়া তাদের দরকার নেই, ঠিক আছে? চলো। সকাল থেকে বন্ধুরা যে পরিমাণে গরম আর রোদের তেজ রোদের তেজ, যে কোনো কাজ করতে পারছি না। মানে আমি তো ভাবছি যে ব্লগ ভিডিও করব কি করে মানে যত তাড়াতাড়ি সম্ভব আমি না সকালে উঠে কাজকর্ম করে নিতে চাই, করে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু ভিডিও করতে করতে যদি কাজ করি না, তাহলে সেই কাজটা এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে ভিডিও করার এনার্জিটুকু আমিও পাচ্ছি না। জানি না যদি এরকম পরপর গরম থাকে আমি হয়তো ভিডিও করতেই পারবো না। তো কথা বলতে বলতে দেখো আমার এখানে রুটি আর হচ্ছে এখানে ঝিঙে আলুর তরকারি সকালে টিফিন করেছিলাম। সকালে উঠে টিফিনটা করে রাখলে কি বলো তো, হেডেক মুক্ত থাকে, যে যখন পারবে সে তখন টিফিনটা খেয়ে নিতে পারবে। তো টিফিনটা চলো আগে আমি গুছিয়ে রাখি, তারপর তোমাদের সাথে ফিরছি আবার কথায়। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 8টা 10। ভাবলাম না 5 মিনিট একটু বন্ধুদের সাথে এসে গল্প করি, তারপরে আবার শুরু করা যাবে কাজ। আর আমার এখন ঘড়িতে বাজে বোধহয় 8টা 10। মেয়ে তো উঠে গেছে, অনেকক্ষণ উঠে গেছে কালে। আর কি বলতো, কাজ করছি, যদি পেছন দিকে কেউ আমাকে ধাক্কা মারে আমি কিন্তু সামনে উল্টে পড়ে যাবো। 2-2:30 অবধি জেগে আছি, যেহেতু মেয়ের পরীক্ষা চলছে। ওর সাথে সাথে দেখো যতই হোক মেয়ে পড়ছে আর মা পাশে শুয়ে থাকবে, ঘুম কিন্তু আসে না। আমি ওই উঠছি, জাগছি, আর কতক্ষণ, আর কটা চ্যাপ্টার বাকি, এবার শুয়ে পড়, আবার সকালে উঠবি, বকেই যাচ্ছি, আবার বলছি একটু জোরে জোরে পড়, এই করছি, ঠিক আছে? যেহেতু হিস্ট্রি পরীক্ষা। তো যাই হোক, 2:15 অবধি মেয়ে পড়েছে। তারপরে একটু মেয়ের সাথে গল্প করলাম, ওকে একটু ফ্রি করলাম, যে যা হবে হবে, কোনো ব্যাপারে চিয়ার আপ করলাম। তারপর 2:30টায় শুতে গেলাম। ঠিক আবার সকালবেলা ওই যে বললাম যে এমন অভ্যাস হয়ে গেছে, যদি আমি 3টে কেন 4টেও শুই, আমার কিন্তু ঠিক যে টাইমে আমার ঘুম ভাঙে সেই টাইমেই ঘুম ভাঙবে, আর সেই টাইমেই আমি বিছানা ছাড়বো। এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো সকালবেলা উঠে এখন 8টা 10 বাজে। এর মধ্যে দেখলে আমার বাসি রান্নাঘর পরিষ্কার করা গেছে অফ ক্যামেরা। তারপর বাসি যেটুকু টুকটাক কাজ সেটাকে করা হয়ে গেছে। হাজব্যান্ডের জন্য রুটি করলাম, পটল আলুর তরকারি করলাম, দুধ জাল দিলাম, মেয়েকে টিফিন খাওয়ানো হয়ে গেছে, চা করা হয়ে গেছে। কিন্তু এখন আমার ড্রাই ফ্রুটটা খাওয়া হয়নি, এইবারে যাব আস্তে ধীরে বসে ড্রাই ফ্রুটটা খাবো। তো চলো বন্ধুরা ড্রাই ফ্রুটটা খেয়ে নিই, তারপর তো তোমার সাথে সব কিছু কাজ শেয়ার করবো। গলাটা না মনে হচ্ছে ধরে যাচ্ছে, কেন কে জানে, এত গরম পড়েছে তো, শুধু ঠান্ডা জল খাচ্ছি, মনে হচ্ছে হয়ে গেছে, আমার গলা মনে হচ্ছে যাবে। চলো, আর দাঁড়ানো যাচ্ছি না, কি পরিমাণ রোদ দেখো, শুধু রোদ দেখো, বাপরে বাপ, দেখেছো রোদটা দেখো এখানে। চলো, সত্যি কথা বলতে গেলে বারবার তোমাদের একটাই কথা বলতে ইচ্ছা করছে যে কাজ করার কোনো এনার্জি পাচ্ছি না, এত পরিমাণে গরম লাগছে, ঘাম শরীর থেকে তো পুরো ঘেমে জল সব বেরিয়ে যাচ্ছে। তো এনার্জিটা পাবো কোথা থেকে বলো? আমি সব বন্ধুদের বলছি, বন্ধুরা প্রচণ্ড পরিমাণে জল খাও, ঠান্ডা জাতীয় জিনিস পান করো। আমি কোল্ড ড্রিঙ্কস বলছি না, কিন্তু এই মেথি মৌরির জল, কতিলার জল, যেটা ঠান্ডা, যাদের ক্ষমতা থাকবে তারা ডাবের জল খেতে পারো। এই সব জিনিস খাও, ফ্রুটস খাও বেশি করে, নাহলে না শরীর পুরো ডিহাইড্রেট হয়ে যাবে কাজকর্ম করতে করতে। আর আমার তো এই ঘর বাইরে এই রোদে সব সময় এই কাজ, তো সেটা আমায় করতেই হয়, কিছু করার নেই। কারণ আমার সারাটা ঘরে না শুধু রোদ খাকা করে, যে ঘরটায় ঢুকবে রোদ শুধু খাকা করছে, কারণ এত বড় বড় জানলা। আর দেখলে তো আমি সোফার আজকে যে তো এটা কি বলে, গদি বালিশ এইগুলোকে সব রোদে দিলাম। বেশ কয়েকদিন টানা একটা বৃষ্টি গেল, তো ওর ফলে কি হয়েছিল বলো তো, জানলাটা খোলা ছিল, সে জানলা দিয়ে পুরো ঝাপটা এসে আমার এই বালিশগুলোর কুশানগুলো সব ভিজে গেছিলো। তারপর আর না রোদে দেওয়া হয়নি। তো ভাবছি যদি নষ্ট হয়ে যায় বা যদি একটা ড্যাম্প হয়ে যায় ভেতরে, তো ওই জন্য কী করলাম, বাইরেটা একটু রোদে দিয়ে দিলাম। আর এই তো এবারে ঘরটাকে একটু বাসি ঘরটাকে ঝাড় দিয়ে নেবো, তাহলে আমার অনেকটা ডাইনিংয়ের কাজ কিন্তু এগিয়ে যাবে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমার মাঝে মাঝে মনে যা হয় তাই হয়তো তোমাদের সাথে আমি শেয়ার করে ফেলি। আর দেখো এখানে কিন্তু আমার ভাত আর ডালটা হয়ে গেছে, এটা আমি ডাইনিং টেবিলে রেখে দিলাম। ওই যে ডাইনিং টেবিলটা বাসি ডাইনিং টেবিলটা আগে পরিষ্কার করে নিলে কি হয়, ভাত ডালটা কি হয় আমি ডাইনিংয়ে রাখতে পারি। নাহলে বাসি ঘরে না আমি ভাতটা রাখি না, যতক্ষণ না আমার ডাইনিংটা পরিষ্কার হয় ততক্ষণ কিন্তু আমি রান্নাঘরেই ভাতটা রেখে দিই। তারপর যেই বাসি ডাইনিং রুমটা আমি পরিষ্কার করে নিই, তারপর ভাতটা আমি কিন্তু ডাইনিং টেবিলে এসে রেখে দিই।
তো যেটা বলছিলাম বন্ধুরা, সেটা হচ্ছে দেখবে স্বামীর আর্থিক আয় উন্নতির পেছনে থাকে একজন গৃহিণীর অপরাসীম ধৈর্য। একজন স্ত্রী তার ধৈর্য, শক্তি, কঠোর পরিশ্রম আর সহনশীলতার মাধ্যমে তার স্বামীর আয় উন্নতি ঘটাতে পারে। কে কে আমার সাথে সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সব মেয়েরা কিন্তু বন্ধুরা অর্থের লোভী হয় না, যে স্বামীর প্রচুর টাকা পয়সা দেখেই যে বিয়ে করে তাই নয়, তা কিন্তু নয়। আমি যখন আমার প্রিয় মানুষটার হাত ধরেছিলাম তখন তোমরা হয়তো বিশ্বাসও করবে না, তার কাছে কিছুই ছিল না। মানে ভালো কোনো কাজবাজও সে করতো না। মানে কি বলবো, আমরা হয়তো দুবেলা খেয়ে পড়ে থাকতে পারতাম, কিন্তু খাওয়া পড়াটা তো জীবনের সব কিছু নয়। কিন্তু যে শখ শান্তি না, সেটা আমরা কোনোদিনই কিছুই করতে পারিনি। তারপরে খুব তাড়াতাড়ি আমাদের সন্তান চলে এসেছে। তো ব্যাস, সেই সন্তান আসার পর কিন্তু যেটুকু ছিল সেটুকু আমাদের দাঁতে দাঁত চিপে কিন্তু লড়াইটা করতে হয়েছিল। তবে আমি শুধু একা নই, আমার মতন এরকম অনেক অনেক গৃহিণীরা আমার থেকে হয়তো 4 গুণ বেশি কষ্ট করে তারা তাদের সংসারটাকে দাঁড় করিয়েছে। কী বলতো, হাজব্যান্ড যখন বলে না যে আমার স্ত্রী আমার ঘরের লক্ষ্মী, এই যে পদবিটা বা আজকে আমি যেটুকু করেছি তোমাকে পাশে পেয়ে করেছি, এই যে পদবিটা বা এই যে কথাটা কিন্তু এমনি এমনি আসে না বন্ধুরা। এটাকে কঠোর ধৈর্য পরিশ্রম দিয়ে অর্জন করতে হয়। আমরা যারা হাউসওয়াইফ কত কষ্ট করে একার হাতে পুরো সংসারটাকে আগলে রাখি, তাও আবার হাসি মুখে। যদি রাগও কখনো হয়ে যায়, নিজেকে আমরা এটা বলে বুঝিয়ে নিই যে রাগ কেন করছি, এটা তো আমার সংসার, আমি ছাড়া করবে কে। হাজব্যান্ডের ডিউটি করছে বাইরে, আমরা আমাদের ডিউটি করছি ঘরের ভেতর। হাজব্যান্ড তারা অর্থ দিয়ে সংসারটাকে চালাচ্ছে, আর আমরা গতর দিয়ে সেটাকে আগলে রাখছি। কি বলতো, একটা সংসার শুধুমাত্র একজনের উপর নির্ভর করে কিন্তু গড়ে ওঠে না। একটা সংসার গড়ে ওঠে হাজব্যান্ড ওয়াইফ দুজনের ওপর নির্ভর করে। যাই হোক, একটা সময় একটু কষ্ট করেছিলাম বলে হয়তো ভগবান এখন একটু মুখ তুলে চেয়েছে। হ্যাঁ, বলতে পারো লাক্সারিয়াস কিছু নেই, কিন্তু স্বামীর নিজের টাকায় তৈরি একটা ঘরে তো রয়েছি। কেউ তো আর এই ঘর থেকে আমাকে যখন তখন বার করে দিতে পারবে না। কি জানো তো বন্ধুরা, না চাইতে হাতের মুঠোয় পাওয়া সুখের চেয়ে না কষ্ট করে পাওয়া জিনিসের আনন্দটাই কিন্তু দেখবে আলাদা। কারো দাসত্ব করে সুখ ভোগ করার চেয়ে নিজের কষ্টে সুখ ভোগ করা অনেক বেশি সম্মানের, এটা আমার মনে হয়। আর তুমি যদি কষ্ট করো, তোমার কষ্টের ফল কখনো বিফলে যাবে না। এই যে আমি এখন এত কষ্ট করে, তোমরা ভাবতেও পারবে না, ফ্যান অফ করে জানলা দরজা বন্ধ করে ভয়েস ওভার দিচ্ছি, পুরো ঘেমে স্নান। ঈশ্বর জানে যে যারা এরকম ভয়েস ওভার দিয়ে ভিডিও করে কতটা কষ্ট হয় গরমের মধ্যে ভিডিও করতে। আমি জানি এই কষ্টের ফল কিন্তু আমার বিফলে যাবে না। আমার বন্ধুরা আমার ভিডিও ঠিক দেখবে, তারা ঠিক পছন্দ করবে, আর ভালো ভালো কমেন্ট করে আমাকে মোটিভেট করবে। এদিকে দেখলে তো যে গোলমরিচটাকে একটুখানি কড়াইতে নেড়ে নিলাম, তারপর একটুখানি গুঁড়ো করে নিলাম। আমি না গোলমরিচের গুঁড়ো বাইরে থেকে কিনি না, গোটা গোলমরিচ নিয়ে আসি, কড়াইতে একটু গরম করে নিয়ে তারপরে মিক্সিতে আমি বেটে রাখি, এটাই আমি স্টোর করে রাখি। আর এখানে দেখো আমি হাজব্যান্ডের যে স্যুপটা তৈরি করেছিলাম, ওটা নামানোর আগে একটু বাটার দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, আর এখানে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, বাস টেস্টটা হওয়ার জন্য, আর কিছুই না। তো কথা বলতে বলতে কিন্তু আমার অলরেডি সব রান্না কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। সকাল থেকে পেলাম, ওই কমেন্টের আনসার দিতেই আমি অন ক্যামেরায় আসলাম। কি বলতো, আমি হয়তো মানে ভিডিওর মধ্যেখানে বলতে পারতাম, কিন্তু হয়তো ভয়েস ওভার দিতে গিয়ে আমি তো ভুলে যেতে পারি বা স্কিপ হয়ে যেতে পারি। তখন তোমরা হয়তো বলবে দিদি আমায় বললো না, এতবার জিজ্ঞাসা করলাম দিদি আমাকে আনসার দিল না। তো বলে দিই, তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে অয়েলি স্কিন যারা তারা কি টোনার ইউজ করবে। অয়েলি স্কিন যারা তারা প্লামের গ্রিন টি টোনার ইউজ করতে পারো চোখ বন্ধ করে। বারবার বলছি, প্লামের গ্রিন টি টোনার, এই যে প্লাম দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ইউজ করি না, আমার তো নর্মাল স্কিন, আমার অয়েলি স্কিন নয়, কিন্তু আমার মেয়ের ভীষণ সেন্সিটিভ স্কিন, যাদের ভীষণ সেন্সিটিভ স্কিন, র্যাশ ব্রণ উঠছে, তারা কিন্তু প্লামের গ্রিন টি টোনার ইউজ করতে পারো, ভীষণ ভালো, চোখ বন্ধ করে ভরসা করতে পারো। মিনিমালিস্ট ইউজ করতে পারো, ডট অ্যান্ড কি ইউজ করতে পারো, এগুলো খুব ভালো ব্র্যান্ড। এগুলো তোমরা যদি বলো দিদি কোথায় পাবো, তাও বলে দিচ্ছি, এগুলো তোমরা নাইকাতে প্রায় পেয়ে যাবে, ঠিক আছে। ভেবো না দিদি এগুলোকে আবার স্পন্সার করছে বা এগুলোর অ্যাড দিচ্ছে, একদমই নয়। আমি একদম ছোট্ট ইউটিউবার, আমাদের এত বড় ব্র্যান্ড আমাকে দিয়ে স্পন্সার করাবে না, চিন্তা নেই। তো যাই হোক, তোমাদের ভালোর জন্য বলে দিলাম, সামনে পুজো আসছে, একটু চকচকে হতে হয় বলো।
তো ওই করবে, প্লামের কিনতে পারো, মিনিমালিস্ট কিনতে পারো, ডট অ্যান্ড ক্রি কিনতে পারো, কিউকাম্বার কিনতে পারো, কিউকাম্বার যুক্ত টোনার যেগুলো হয়, নিম যে যুক্ত যে টোনারগুলো হয়, মানে নিম টোনার, কিউকাম্বার টোনার, গ্রিন টি টোনার, যে কোনো কোম্পানির ইউজ করবে। রোজ টোনারটা অ্যাপ্লাই না করাটাই ভালো যাদের অয়েল স্কিন। আচ্ছা এইবারে হচ্ছে তোমাদের বলি, আরেকটা বেশ কি কোশ্চেন এসেছিল, হ্যাঁ এইবার যদি তোমরা বলো যে দিদি না এত টাকা দামি জিনিস, মানে খুব একটা কস্টলি না, জানো তো একটা জিনিস মনে রাখবে, একটা ভালো কথা বলি তোমাদের মনে রাখবে, দামি জিনিস সবসময় অল্পতে কাজ দেয়। তোমরা একটা যদি দামি কিছু জিনিস দামি ক্রিম যদি ইউজ করো বা দামি টোনার ইউজ করো, দেখবে একটা ড্রপ নেবে বা একটা কি বলবো স্পুন নেবে, তাতেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু মানে ধরো একটা দামি ক্রিম দেখবে অল্পতেই মুখটা পুরো মানে ঠিক হয়ে যাবে। একটু কম দামি রেঞ্জের ইউজ করবে, সেটা কিন্তু দেখবে অনেকটা পরিমাণে লাগবে। এটা হয়, দেখবে আমি করেছি তাই তোমাদের বললাম। যদি তোমরা এগুলো পারচেস করতে না পারো, সিম্পল চলে যাবে বায়োটিকে তোমরা কিউকাম্বার টোনার ইউজ করতে পারো, বায়োটিকের কিউকাম্বার টোনার ইউজ করতে পারো। তোমরা যে কোনো মানে স্টেশনারি অফলাইন বাজারে যে কোনো দোকানে তোমরা বায়োটিকের প্রোডাক্ট অ্যাভেলেবেল, নাইকাতে পেয়ে যাবে, পার্পেলে পেয়ে যাবে, যে কোনো অনলাইন শপিংয়েও তোমরা পেয়ে যাবে। তো বলে দিলাম। আর নমিতা তুমি যে কোয়েশ্চেনটা করেছিলে নাইট ক্রিম, আমি তো তোমার স্কিন টাইপ জানি না, আগে স্কিন টাইপ বলতে হবে, তারপর তোমাকে আমি নাইট ক্রিম বলে দেবো, ঠিক আছে? যেটুকু পারবো সেটুকু বলবো, আমি কোনো বিউটিশিয়ান নই কিন্তু, ঠিক আছে? আমি যেটুকু জানি আমি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করবো। তো চলো এইটুকু বলার জন্য আমি ভিডিওটা অন করলাম। আর হ্যাঁ, তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো তো আগের ভিডিওটা সব কিছু? যদি কোনো অসুবিধা হয় কমেন্টে বলো, আবার আমি রিপ্লাই দিয়ে দেবো, হয়তো একটু দেরি হয় বাট করে দেবো। তো চলো এখন আর টাইম নষ্ট করবো না, এখন যাই স্নান করে ভাবছি একটু এডিটের কাজ না এগিয়ে রেখে দেবো। সন্ধ্যের পর না কি ঘুম পায় কি বলবো, আমি আর তাকাতে পারি না, মনে আমি শুয়ে পড়ি ধাপাস করে। আর এত গরম লাগে যে কি বলবো, দরজা জানলা বন্ধ করে যখনই ভয়েস ওভার দিই না, পুরো ঘেমে স্নান হয়ে যায়, শরীরটা আমার কেমন হয়, মনে মাথা ঘুরে পড়ে যাবো। তো দেখি একটুখানি এখন ফ্যান চালিয়ে একটু এডিট করে নিই, তারপর সন্ধ্যেবেলা ভাত ভাতটা করবো। চলো পড়া হয়েছে, আইসক্রিম চলে যাচ্ছে কিন্তু মামাই, ওই এই গলিটা ঢুকি, তোকে বললাম দেখে নে একবার, কারণ ও আওয়াজ দেবে না দেখতে পেলে চলে যাবে, দেখে নে একবার ওখান থেকে আসছে কিনা। ওই লাস্টের ব্যাগটা দিয়েছি, তোদের ব্যাগটা নে, আমি দেখছি দিদা আমাকে বলি, মা দেখো তো ওদিক দিয়ে আসছে, এ খিরে কোথায় গেল লোকটা, দাঁড়াও দেখি। সে আইসক্রিম ওরা ঢুকেছে, বললাম কিনে নেবো আর তার পাত্তা নেই। 3-4 দিন ধরে কি আইসক্রিম খেতে ইচ্ছা করছে গরমে, একটা আইসক্রিম ওলা যাচ্ছে না, বাইরেও বেরোতে পারছি না। হ্যাঁ এখান দিয়ে বল, দাঁড়াতে বল, এই গোটা বল, যা জুতো পরে যাবি। সে খুঁজে পাওয়া গেছে আইসক্রিম ওলারকে, সে কোথায় ঢুকে গেছে। বাবা বললাম এই বাড়িটা চলে গেছে ওই বাড়িটায়। বন্ধুরা এখন ঘড়িতে বাজে কাটায় 2টো, এখনো ওই 1-2 মিনিট বাকি আছে। আর এখানে তো আমার দেখেই দিলাম আজকে কি রান্না করে সব বলেই দিলাম। এই যে মাংস আছে, আর এটা ভাত ছিল কালকে একটুখানি, সব বাটি করে রেখেছিলাম, সেটা আগে খাবো তারপরে। আর এখানে বোধহয় স্যুপটা আছে, এই যে স্যুপ আছে এখানে, হাজব্যান্ডের স্যুপ করেছি ভেজিটেবল দিয়ে। আর এখানে উচ্ছে আলু ভাজা আছে, আর নিচে রয়েছে ডাল, ওটা দেখালাম না। আর এই তো ভাত। চলো, আর মেঘ করেছে জানো মা, মনে হচ্ছে মেঘ করেছে, বৃষ্টি আসলেও আসতে পারে, কারণ এক ছাদ জামা কাপড় রয়েছে। আর এখন রান্নাঘর তো পুরোপুরি ওকে আছে, কিন্তু রান্নাঘরে এখন চায়ের জল বসিয়েছি। এই যে চা, হাজব্যান্ড খেয়েই চাটা নিয়ে চলে যাবে, ওই জন্য চাটাকে একদম রেডি করে রাখা হচ্ছে। আর 2টো লেবু কেটে দেবো, লেবু আর চা একসাথে নিয়ে চলে যাবে। ভেবো না চা আর লেবু একসাথে খাবে, সেটা না, লেবুটা গিয়ে খেয়ে নেবে, ওই তারপরে হয়তো 4:30-5টা নাগাদ গ্রিন টিটা খাবে। তো চলো আমি আগে খাবারটা বাড়ি। না আসো না বৃষ্টি আসবে, তাড়াতাড়ি আসো, হুড়মুড়িয়ে বৃষ্টিতে পুরো এক ছাদ জামা কাপড় সব ভিজে যাবে। তাড়াতাড়ি আসো। বাবা কতদিন বৃষ্টি হয়নি মা, আজকে একটু বৃষ্টি হোক, তুমি প্লিজ, না করবে না, হয় না, আজকে বৃষ্টি হোক। কতদিন বৃষ্টি হয়নি, আজকে একটু বৃষ্টি হোক। এক ছাদ জামা কাপড় পুরো একটু ব্যাস, গাছগুলো আমার একটু শান্তি পায়। কি অবস্থা গাছগুলোর, তাও কালকে পুরো ভালো করে একদম গাছে ভিজিয়ে দিয়েছিলাম বলে না, গাছগুলো এখনো সতেজ আছে।
যা রোদের তেজ, ওই দেখো এই আমার মেয়েটা। হ্যাঁ তুলে নাও মা, তুমি কি ভাবছো? তুলতে পারবে না, ঝমঝমে বৃষ্টি চলে আসবে। হয়ে গেছে দেখো মা, দেখো গাছটা, এটাকে কি বলে বলো তো? ব্লিডিং হার্ট। এই দেখো, হ্যাঁ শুকনোগুলো দাও। চলো বন্ধুরা, কি দারুণ, কি দারুণ ওয়েদারটা লাগছে। কতদিন পর ওয়েদার পেলাম, 4-5 দিন পর। ঠিক আছে, হয়ে গেছে, ব্যাস শুকিয়ে গেছে, ব্যাস চলো, সবই শুকিয়ে গেছে। চলো হ্যাঁ, বৃষ্টি হবে না। যে মেঘ গজরায় সেই মেঘে বৃষ্টি হয় না। চলো, হাজব্যান্ডকে খেতে দিয়ে চলে এসেছি। যাই হোক বন্ধুরা, এটা ইভিনিংয়ে শ্যুট করেছিলাম। ছাদে এসে এত গরম লাগছে, নিচে থাকা যাচ্ছে না। বৃষ্টি তো এক ফোঁটা হলো না, বরং ডবলের চেয়ে বেশি গরম লেগে পড়ে গেল। তো যাই হোক, আর আমি কিচ্ছু শ্যুট করতে পারিনি, ইচ্ছাই করছে না কিছু ক্যামেরা নিয়ে শ্যুট করা। বন্ধুরা, তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি আমার পক্ষে মঙ্গল। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে তো একদমই ভুলো না। আজকে আসি বন্ধু, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন সবাই খুব খুব ভালো থেকো, আর হ্যাঁ সাবধানে থেকো। টাটা।